হাসিনার আশ্রয়ে গোপালগঞ্জের কেরানি থেকে কসাই কমিশনার, শেষে পলায়ন। গোপালগঞ্জের এক সাধারণ কেরানি থেকে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন, আর শেষে জনরোষে মুখ লুকিয়ে পলায়ন। হাবিবুর রহমানের এই উত্থান পতন কাহিনী শুধু একজন ব্যক্তির গল্প নয়, বরং ক্ষমতার অপব্যবহার, দমনপীড়ন আর দ্বন্দ্বমুক্তির এক অন্ধকার অধ্যায়ের প্রতিচ্ছবি। হাবিবুর রহমান শুরু করেছিল পাবলিক সার্ভিস কমিশনের ৩য় শ্রেণীর কর্মচারী হিসেবে, তবে ভাগ্য খুলে যায় যখন সে গোপালগঞ্জ কানেকশন ও স্বৈরাচারী হাসিনার পূর্ণ আশ্রয় পায়। রাজনৈতিক আনুগত্য আর ব্যক্তিগত নিষ্ঠার বিনিময়ে পুলিশের ভেতরের সব শক্তিশালী স্থানে দ্রুত উত্থান ঘটে তার। বিসিএস এর মাধ্যমে পুলিশে প্রবেশ করে ধীরে ধীরে হয়ে ওঠে স্বৈরাচারী আওয়ামী সরকারের আস্থাভাজন নিরাপত্তা কর্মকর্তা। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পরে শুরু হয় তার ক্ষমতার বিস্তার। বদলি, পদায়ন থেকে শুরু করে অর্থ বাণিজ্য সর্বক্ষেত্রে প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। অভিযোগ আছে, প্রধানমন্ত্রী কার্যালয় ও গোপালগঞ্জের শক্তিশালী মহলের নাম এগিয়ে রেখে সে পুলিশ বাহিনীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। একে একে ডিএমপি, ডিসি, ঢাকা জেলা পুলিশ সুপার, পরে ডিআইজি এবং শেষ পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পায়। এই সময় থেকেই তার বিরুদ্ধে উঠে ভয়ঙ্কর অভিযোগ: দমন-পীড়নের কৌশল উদ্ভাবন, বিরোধী রাজনৈতিক কর্মীদের টার্গেট করে গ্রেপ্তার, গুম, খুন, মাদক বিরোধী অভিযানের নামে বাছাই করা নিপীড়ন, আর পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে সাজানো। মানবাধিকার সংগঠনগুলো বারবার তার নাম উল্লেখ করলেও হাসিনার ছায়া অদৃশ্য বর্ম পেয়ে যান তিনি। ২০২৩-২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের সময় হাবিবুরের নাম আবার সামনে আসে। অভিযোগ, ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন তিনি। রামপুরা, চানখারপুল, নিউ মার্কেট, বিভিন্ন এলাকায় পুলিশের বেপরোয়া হামলার ঘটনায় তার প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে ট্রাইব্যুনালের নথিতে উল্লেখ আছে। নিহতদের মধ্যে অনেকেই নিরস্ত্র ছাত্র ও সাধারণ পথচারী ছিলেন। তার বিরুদ্ধে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে। ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তদন্ত প্রতিবেদন বলছে, আন্দোলন দমনে যে কোনো ক্ষমতা ব্যবহার করো বলে ওয়্যারলেসে নির্দেশ দেয় এই হাবিবুর রহমান। এই মনোভাবই তাকে দিয়েছে কসাই কমিশনার উপাধি। ক্ষমতার আড়ালে শুধু রক্ত গঙ্গাই নয়, গড়ে ওঠে অবৈধ সম্পদের পাহাড়ও। অভিযোগ, দেশ বিদেশে হাজার কোটি টাকার সম্পদ, সাভার ও আশুলিয়ার জমি, বিলাসবহুল ভবন, উত্তরণ ফাউন্ডেশন নামে চাঁদাবাজি নেটওয়ার্ক, পুলিশে পোস্টিং, বাণিজ্য, এমনকি নারী হয়রানি সবকিছুতেই তার নাম জড়িয়ে যায়। স্থানীয় রাজনীতিবিদ, সন্ত্রাসী চক্র এবং ব্যবসায়ীদের নিয়ে ক্ষমতা সিন্ডিকেট বানিয়ে সাভার আশুলিয়ায় হয়ে ওঠে তার ব্যক্তিগত দুর্গ। কিন্তু সব সাম্রাজ্য একদিন ভাঙে। ২০২৪ সালের আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরই পালিয়ে যায় এই ক্ষমতাধর অফিসার। গোপন পথে ভারতে প্রবেশের তথ্য নিশ্চিত করেছে নিরাপত্তা সংস্থাগুলো। এখন তিনি পলাতক, আন্তর্জাতিক অপরাধের আসামি, পতনের প্রতীক। গোপালগঞ্জের কেরানি থেকে স্বৈরাচারী আস্থার পুলিশ, আর শেষে দেশত্যাগী অপরাধী। হাবিবুর রহমানের গল্প ক্ষমতার অপব্যবহার কত ভয়ঙ্কর হতে পারে তার নির্মম দৃষ্টান্ত।